সাভা, এই সাভা, আসছি। তাড়াতাড়ি আসো। কি হয়েছে? এত জোরে ষাঁড়ের মতো চিল্লাও কেন? চিল্লাই কি আর সাথে? আমার নীল ব্লেজার কোথায় রাখছো? কেন? এই তো কাবারে রাখছি। চোখে কম দেখো নাকি? কি? আমি চোখে কম দেখি? হুম, তা না তো কি? চোখের সামনে কাপড় রেখে বলছো কাপড় কোথায়? আচ্ছা ম্যাডাম, আমার ভুল হয়েছে। এবার তানসিবকে নাও কোলে। কোথাও যাবে নাকি? হুম, অফিসের কাজে সিলেটের বাইরে যাব। কখন আসবে? আমার কিন্তু একা ভয় করে। রাতেই ফিরে আসবো, চিন্তা করো না। আমার আব্বুটার দিকে খেয়াল রাখিও। তোমার বলতে হবে না। আমার ছেলের আমি খেয়াল রাখবো। আমি নয়তো আর অন্য কেউ রাখবে নাকি? তোমার সাথে কথায় পারা যায় না। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। এই বলে আমার ছেলে আর ছেলের মাকে আদর দিয়ে চলে এলাম বাইরে। বাইরে এসে গাড়ি বের করে স্টার্ট দিয়ে চলে গেলাম অফিসের উদ্দেশ্যে। যেতে যেতে আপনাদের পরিচয় দিয়ে দিই। আমি শাহেদ আহমেদ, বাসা সিলেট, সরকারি একটা চাকরি করি। আর এতক্ষণ যাদের সাথে বকবক করলাম তারা হলো আমার বউ সাবিহাতুল সাভা, ডাকনাম সাভা, আর আমাদের একটা কলিজার টুকরা হলো তানসিব, আমাদের ছেলে, বয়স 3 বছর। আর কিছু অজানা থাকুন, গল্পের সাথেই থাকুন, সব কিছু জানতে পারবেন। আপনাদের সাথে পরিচয় হতে হতে আমি চলে এলাম অফিসে। এসে ভেতরে চলে গেলাম, গিয়ে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে চললাম সেই গন্তব্যে যেখানে কাজে যাচ্ছি। প্রায় 4 ঘন্টা জার্নি করে এসে পৌঁছালাম এখানে। গাড়ি থেকে নেমে সোজা চলে গেলাম ভিতরে। মূলত এখানে আসা একটা জরুরি মিটিংয়ের জন্য। আমি আসার পর আমাকে এই অফিসের সবাই মেহমানদারি করলো। আমি নাস্তা করলাম। একটু পর তাকিয়ে দেখলাম দুপুর হয়ে গেছে, তাই মিটিং শুরু হয়ে গেল। আমাদের অফিস থেকে আমরা 2 জন এসেছি, আমি আর আমাদের আরেক কাজিন। মিটিং শেষ করে সব কিছু ডিল করে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। চলে এলাম বাসায়, রাহিনকে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করে দরজায় এসে কলিং বেল দিলাম। একটু পর সাভা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে চলে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। আমার ছেলের কাছে আসলাম, আর সাভা চলে গেল রান্না করতে। তানসিব, আব্বু, এই তো আব্বু চলে এসছে, এটা বলে আমার ছেলেকে চুমু দিলাম। আর আমার ছেলেকে আমার বুকে বসিয়ে রাখলাম। আমার ছেলেও আমাকে চুমু দিচ্ছে, আর বুকে তার নরম মসৃণ আঙুল দিয়ে নাড়াচাড়া করছে। খেয়াল করে দেখলাম সাভা রুমে আসছে। ভাবলাম একটু মজা করি, তাই আমার ছেলেকে বললাম, তানসিব, তোমার আম্মু কি তো আদর করে না তোমাকে? আমার ছেলে শুধু মাথা নাড়ালো, হ্যাঁ সম্বোধন করলো। আমি পরে জ্বালানোর জন্য বললাম, কি, তোমার আম্মু একটু আদর করে না তোমাকে? কি? আমি আদর করি না? আব্বু, তোমারই কি আদর করি না? না, তুমি একটু আদর করো না ছেলেকে, তাই না বাবা? হায় আল্লাহ, কি মিথ্যা কথা রে! বাবা যেমন বাপ তেমন ছেলে, দুজনই একই রকম। কি সুন্দর করে মিছা কথা বলে। খিদে লাগছে? যাও গিয়ে খাবার রেডি করো। আমি যাব কেন? একটু আগে বাপ ছেলে আমার বিরুদ্ধে ছিল। আচ্ছা, আর বিরুদ্ধে যাব না, এবার তো যাও, খুব ক্ষুধা পেয়েছে। এরপর সে চলে গেল রান্নাঘরে খাবার রেডি করতে, আর আমি আমার ছেলেকে নিয়ে খেলা শুরু করলাম। একটু পরে সাভা খাবার রেডি করে ডাক দিল। আমি আমার ছেলেকে নিয়ে গেলাম খাবার খাইতে। খাবার খেয়ে আমি আমার ছেলেকে নিয়ে রুমে চলে এলাম, আর আমার দুষ্ট বউ বাসনগুলো পরিষ্কার করতে লাগলো। একটু পরে সব কিছু গুছিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। আমার পাশে বউ আর ছেলে। বউয়ের মাথা আমার বুকে না থাকলে তার ঘুম হয় না, আমারও সেম। একটু পর আমার ছেলে ঘুমিয়ে পড়ল। তখন সাভা আমাকে জড়িয়ে ধরে সেও ঘুমিয়ে গেল। তখন আমার মোবাইলটা বেজে উঠল। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম আমার বন্ধু নাহিদ কল করেছে। বল। দোস্ত, আগামীকাল আমার বার্থডে পার্টির একটা আয়োজন করেছি। তুই ভাবিকে নিয়ে চলে আসিস বিকালে। তোর বাচ্চে আর আমাকে আরো আগে বললি না কেন? সরি রে, আমি আজ জানতে পারছি আমার বার্থডে। কাল আমার মনে ছিল না কবে আমার বার্থডে। ফারিয়া আমাকে আজ বলল। আচ্ছা, আসবো না কাল, আমি একা আসবো। তুই একা কেন? ভাবিকে নিয়ে আসিসনি? শুধু কি ভাবিকে নিয়ে আসবো? আর আমার ছেলে কোথায় যাবে? হালারপো, বেশি বুঝোস কেন? তোদের সাথে তো সেও আসবে। আচ্ছা দেখিনি। আমি নাহিদকে বললাম, আচ্ছা নিয়ে আসবো। তারপর আরও কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। কল শেষ করে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে সাভা ঘুম থেকে উঠে আমার আর আমার ছেলের কপালে
চুমু দিয়ে আমার ছেলেকে আমার কাছে দিয়ে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে কিচেনে গেল নাস্তা তৈরি করতে, আর আমি আমার ছেলেকে আমার বুকের ভিতরে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে ঘুমালাম। একটু পর আমার ছেলে ঘুম থেকে উঠে গেল আর বুকে ছোট করে খামচি দিচ্ছে। আর বুঝতে পারলাম, আর আমিও ঘুম থেকে উঠে গেলাম। আমার ছেলেকে চুমু দিলাম। আমার ছেলে চিল্লানি শুরু করে দিল, বাবা বাবা বাবা। আব্বু কি বলছো তুমি? তারপর আমি কি সাভাকে ডাক দিলাম, সাভা, হ্যাঁ সাভা। আসছি। একটু পর সাভা রুমে আসলো। হুম, আমার আব্বুটা উঠে গেছে নাকি? যাও ওকে ফ্রেশ করো। তারপর আমার ছেলেকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। একটু পর ফ্রেশ হয়ে বের হলো আর আমি চলে গেলাম ফ্রেশ হতে। আমিও ফ্রেশ হয়ে বের হলাম, রেডি হয়ে চলে গেলাম নাস্তার টেবিলে। নাস্তা করে উঠতেই সাভা বলল, আজ না, তোমার কোথাও যাওয়ার কথা? কোথায় যাওয়ার কথা? কেন? তোমার বন্ধু কল করে আমাকে বলল, কি বলছে তোমাকে? বলেছে তোমাকে মনে করিয়ে দিতে, আর কিছু বলে নাই। ও, আজ তার বার্থডে, একটা পার্টির আয়োজন করছে, সেই জন্য যেতে বলেছে বিকেলে। তাহলে আজ অফিসে যাচ্ছ কেন? দুপুরে চলে আসবো। ও আচ্ছা, যাও তাহলে। আমি হুম বলে আমার ছেলে ও আমার বউয়ের কপালে চুমু দিয়ে চলে এলাম বাইরে। বাইরে এসে গাড়ি নিয়ে চলে গেলাম অফিসে। অফিসে এসে গাড়ি পার্ক করে চলে গেলাম আমার কেবিনে। একটা ফাইল রেডি করে দুপুরে চলে এলাম ছুটি নিয়ে বাসায়। বাসায় এসে গোসল করে খেয়ে আমি একটু ঘুমিয়ে গেলাম। বিকেলে সাভার ডাকে আমার ঘুম ভাঙলো। এই যে জামাই সাহেব, শুনছো? কি বলো? দেরি হয়ে যাচ্ছে, তোমার বন্ধু কল দিয়েছিল। উঠছি, তুমি রেডি হয়ে নাও আর আমার ছেলেকেও রেডি করাও। সাভা আচ্ছা বলে আমার ছেলেকে রেডি করতে লাগলো আর আমি চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম আমার ছেলে রেডি হওয়ার শেষ, এখন ছেলের মা রেডি হচ্ছে। যখনই আমি রেডি হওয়ার জন্য কাপড় হাতে নিচ্ছি তখনই পিছন থেকে ডাক পড়ে গেছে। ওগো, শুনছো? কি বলো? আমার না শাড়ির কুচিটা ঠিক করতে পারছি না, একটু ঠিক করে দাও না, দেখো কেমন হয়ে গেছে। তোমাকে রেডি করাতে লাগলে আমি রেডি হব কিভাবে? আর যখন পড়তে পারো না তাহলে পড়ো কেন? দাও না ঠিক করে প্লিজ, আমি রেডি করিয়ে দিব তোমাকে। আমি আচ্ছা বলে তার কাছে গিয়ে শাড়ির কুচিটা ঠিক করে দিলাম আর মাথায় হিজাবের সেফটি পিনগুলো লাগিয়ে দিলাম। এরপর সেও আমাকে রেডি করিয়ে দিল, শুধু শার্টটা আর ব্লেজারটা পরায় দিচ্ছে। এরপর আমি আমার বউ ও ছেলেকে নিয়ে চলে গেলাম নাহিদের বাসায়। আমরা ভিতরে গিয়ে দেখলাম বাসা খুব সুন্দর করে সাজানো হয়েছে। হবেই বা না কেন, ধনী বাবার একমাত্র ছেলে। অনেক দূর দূরান্ত থেকে গেস্ট আসছে পার্টিতে। আমরা ভিতরে গিয়ে আঙ্কেল প্লাস আন্টির সাথে মিট করলাম। একটু পর আয়োজন শুরু হয়ে গেল। নাহিদ কেক কাটলো আর আমি তাকে প্রথম খাইয়ে দিলাম। পরে সে আমাকে, সাভাকে, ফারিহাকে, তার মা বাবাকে খাইয়ে দিল। পরে আমি সাভাকে আর আমার ছেলেকে একটা চেয়ারে বসালাম আর আমি নাহিদের সাথে কিছু জরুরি কথা বলার জন্য এক সাইডে গেলাম। হঠাৎ করে 2টা ছেলে এসে সাভার পাশে বসলো। হাই সুন্দরী, কেমন আছো? আপনারা কারা? আর এখানে বসছেন কেন? অন্য পাশে গিয়ে বসেন। তোমার মতো সুন্দরী লোলনা থাকতে অন্য পাশে গিয়ে বসে মন ভরবে না। এদের কথা শুনে আমার মাথা খারাপ হয়ে গেল। রাগে চোখ আগুনের মতো লাল হয়ে গেছে, কিন্তু নিজেকে সামলে দেখলাম তাদের কাহিনী কত দূর আগাতে পারে। পরে দেখাবো আমার বউয়ের সাথে আমার বাজে কথা বলার শাস্তি। কি বলছেন আপনারা? আপনাদের ঘরে কি মা বোন নাই? যত সব ফাউল। তখন সাথে সাথে 2টা ছেলে আমার বউয়ের হাত ধরে ফেললো আর বলল, তোমারে আমাদের খুব ভালো লাগছে, আমাদের সাথে একটু সময় কাটাবে। আমি আর সহ্য করতে পারলাম না। এবার আমার আসল রূপটা ওদের সামনে বের করতে হবে। আমি গিয়ে লাথি মেরে 2টাকে সোফা সহ ফেলে দিলাম নিচে। আমার এতটাই রাগ উঠেছে যে কোন দিকে খেয়াল নেই। আমার রাগ উঠলে আমি নেশাখোরের মতো হয়ে যাই, কোনো হুঁশ থাকে না। সেই সময় কী করে নিজেও জানি না। তারপর পাশে চেয়ারে দেখলাম পাইপ আছে নিচে, সেখান থেকে গিয়ে পাইপ এনে 2টাকে মারতে শুরু করলাম। কুত্তার বাচ্চারা, তোর আমার বউকে খারাপ টিচ করিস? শাহেদের বউকে খারাপ কথা বলার সাহস কি করে পেলি? তোদের আজ জ্যান্ত পুঁতে ফেলবো মাটিতে। কিন্তু এরা মার খেয়ে শুধু কুকড়াচ্ছে আর চিৎকার করছে ব্যথে। আমাদের মাফ করে দিন, আমরা আর জীবনও কোনো মেয়ের সাথে এমন করব না। কিন্তু আমি তাদের কথার তোয়াক্কা না করে আবারও 2টার বুকের উপরে পাড়া দিয়ে ধরলাম।
এমন কিছু হবে এখানে এটা কেউ আশা করেনি। সবাই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে ভয় পেয়ে। আমার বউ অনেকটা ভয় পেয়েছে। সে আমার এমন ফেস বা রাগ কোনোদিন আর আগে দেখে নাই। তখন নাহিদের আব্বু বললেন, এই তোমরা যাও, ওকে আটকাও, না হলে দুজনকেই মেরে ফেলবে। না, কেউ যাবে না। এখন সে নিজের মাঝে নেই, তোদের উপর খেপে যাবে, আমি দেখি। এই বলে নাহিদ চলে আসলো আমার কাছে, আর আমার বউ ভয় নাহিদের আম্মুকে জড়িয়ে ধরে বসে আছে। এই শাহিদ, কি করছিস? মরে যাবে তো। স্যার, আর মারিস না। এই তুই ছাড় আমাকে, আজ এদের জ্যান্ত পুঁতে ফেলবো এখানে। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, এরা মারা গেলে পুলিশ তোকে ধরে নিয়ে যাবে, আর তোকে পুলিশ নিয়ে গেলে ভাবি আর তোর ছেলের কি হবে? এবার তার কথায় আমি নরম হয়ে গেলাম। আসলেই তো, আমি যদি এদের মেরে ফেলি, যদি এরা মারা যায়, তাহলে তো আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, আর আমি জেলে গেলে আমার বউ বাচ্চার কী হবে? এই কথা চিন্তা করে সরে গেলাম। তারপর আমি অনুষ্ঠানে থাকা সবাইকে উদ্দেশ্য করে বললাম, সবাই শুনে রাখ, এই শাহেদের বউয়ের দিকে যদি কেউ কোনোদিন খারাপ নজরে তাকায়, খারাপ কথা চিন্তা করে, তাহলে এদের থেকেও করুণ অবস্থা হবে। আমি আবারও বললাম, নাহিদ, তুই কাজটা ঠিক করলি না, আমাকে ইনভাইট না করলেও পারতি। সাভা চলো। সরি রে, আমি জানতাম না। যদি এমনটা হবে তাহলে ওদের এর আগে লাথি মেরে বিদায় করে দিতাম। তুই আমাকে আমি আর কিছু না বলতে দিয়ে আমার বউ ছেলেকে নিয়ে চলে এলাম বাসায়। বাসায় এসে রুমে চলে গেলাম। সাভাকে বললাম ছেলেকে যেন ঘুম পাড়ায়। সে হুম বলল, এখনও ভয় পেয়ে আছে। আমি ওয়াশরুমে চলে গেলাম, শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়িয়ে রইলাম 5 মিনিট। মাথা দিয়ে ধোয়া বের হচ্ছিল। তারপর গোসল করে বেরিয়ে আসলাম। দেখলাম আমার ছেলে ঘুমিয়ে গেছে, আর সাভা খাটের এক কোণে গুটিসুটি মোড়ে বসে আছে। আমি খেয়াল করে দেখলাম ভয় পেয়ে গেছে প্রচুর। আর পাওয়ারই কথা, কারণ আমার এমন রূপ আগে দেখে নাই কোনোদিন। আমি তাদের কম মারতাম যদি আমার বউয়ের হাত না ধরতো আর খারাপ কমেন্ট না করতো। আমার কলিজার গায়ে হাত দেবে আর আমি তা দেখবো, এটা হতে পারে না। আমার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি আমার আল্লাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাবা মায়ের পর পৃথিবীতে যদি দ্বিতীয় কোনো ব্যক্তিকে যদি নিজের জীবন থেকে বেশি ভালোবাসি, সেটা হলো আমার বউ আর ছেলে। সাভা, তুমি এমনভাবে বসে আছো কেন? কিছু না, এমনি। যাও ফ্রেশ হয়ে আসো। সাভা বলে চলে গেল ওয়াশরুমে, আর আমি বসে বসে আমার ছেলেটাকে চুমু দিতে থাকলাম। একটু পর সাভা ফ্রেশ হয়ে বের হলো। বের হয়ে সে লাইট বন্ধ করে আমার বুকে শুয়ে পড়লো। খেয়াল করে দেখলাম কান্না করছে। এই পাগলি, কাঁদছো কেন? আজ যদি আমি শাড়ি পরে না যেতাম তাহলে এমন হতোই না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর শাড়ি পরবো না কোনো দিন, সবগুলো জ্বালিয়ে দিব। দেখলে তো, আর শাড়ি পরায় কত খারাপ মন্তব্য করলো। এখন চিন্তা করে দেখো, যারা এর থেকে বেহায়া পোশাক পরে ঘোরাঘুরি করে, তাদের দিকে মানুষ কোন চোখে তাকায়। তুমি অন্য সব দিন বোরখা নিকাব পরেছ, কেউ তোমাকে বাজে মন্তব্য করে নাই, আর শাড়ি পরায় কত বাজে মন্তব্য করলো। এখন খেয়াল করে দেখো, কত মা বোনের ইজ্জত নষ্ট হচ্ছে প্রতিদিন। কেন ধর্ষণ বাড়ছে দেশে? বেহায়া পোশাক মহিলাদের কত নিচুতে নিয়ে গেছে। যেখানে বলা হয়েছে মহিলারা ঘরের রানী, সেখানে বেহায়া পোশাক পরার কারণে রাস্তার কুকুর বানিয়ে দিচ্ছে মানুষ। শাড়ি চালাবা কেন? শাড়ি বাসায় পরবা, ওকে? হুম, আচ্ছা। এবার কান্না থামাও তো পাগলি। এটা বলে কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সেও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে সাভা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আমার ছেলেকে বুকের সাথে লাগিয়ে শুয়ে রাখলো। ছেলে আমার একটু পর ঘুম থেকে উঠে নির্যাতন করা শুরু করলো আমার উপরে। সাভা ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো তানসিব উঠে আমার বুকের উপরে লাফাচ্ছে, আর আমি আটকাতে পারছি না। আমার অবস্থা একদম কাহিল। এটা দেখে সাভা হাসতে হাসতে শেষ। কি গো, এমন করতেছো কেন? আরে কিছু না, ওরে নিয়ে যাও ওয়াশরুমে। বাবা, লাফাইও না, তোমার আব্বু ব্যথা পাবে। আব্বু যাও, ফ্রেশ হয়ে আসো, তোমার আম্মুর সাথে যাও বাবাই। এরপর সাভা তানসিবকে ফ্রেশ করে নিয়ে আসলো আবার রুমে। আমিও ফ্রেশ হয়ে এসে আমার ছেলেকে নিয়ে খেলা শুরু করে দিলাম। আর সাভা চলে গেল রান্না করতে কিচেনে। আজ অফিস বন্ধ, এই জন্য ছেলেকে নিয়ে খেলা শুরু করলাম। 20 মিনিট পর সাভা ডাক দিল নাস্তা করার জন্য। আমি আমার ছেলেকে নিয়ে চলে গেলাম নাস্তার টেবিলে। নাস্তা শেষ করে আমি আমার ছেলেকে নিয়ে একটু বাইরে যাওয়ার জন্য যখন দরজার কাছে আসলাম, এরই মধ্যে কলিং বেল বেজে উঠল। আমি বললাম, এই অসময়ে আবার কে আসলো? আমি দরজা খুলতেই দেখি নাহিদ আর তার আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস?
আলহামদুলিল্লাহ ভালো। নাহিদ কেমন আছিস? বৌমা কেমন আছে আর আমার দাদুভাইটা কেমন আছে? আমি বললাম ভালো। তারপর আমি তাদের ভিতরে নিয়ে গেলাম। আন্টি আমার কোল থেকে তানসিবকে নিলেন। তার কোলে আন্টি ভিতরে গিয়ে দেখলেন সাভা প্লেটগুলো পরিষ্কার করে এনে টেবিলে রাখছে। সাভা, সাভা দেখো কারা এসছে। সাভা নিচের দিকে তাকিয়ে প্লেটগুলো টেবিলে রাখছিল। আমার ডাক শুনে তাকিয়ে দৌড়ে চলে গেল। কি সালাম করে আন্টিকে জড়িয়ে ধরল। কেমন আছো আন্টি? এরপর নাহিদকে বলল, ভাইয়া কেমন আছো? নাহিদ বলল, আলহামদুলিল্লাহ ভাবি ভালো। আপনি? সাভা বলল, আলহামদুলিল্লাহ ভালো। আন্টি সালামের উত্তর দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ করে আসলে যে আজ? কেন আসতে পারি না নাকি? আরে আমি সেটা বলছি নাকি, বলছি এত সকালে আসলে যে? কাল তোরা এভাবে চলে আসলি, এজন্য আমার মনটা মানেনি, তাই দেখতে আসছি। সাভা ওহ বলে চুপ হয়ে গেছে। তখন নাহিদ আমাকে বলল, সরি দোস্ত, আসলে আমি জানতাম না এমনটা হবে, আমাকে মাফ করে দিস। আমি বললাম, আরে সমস্যা নেই, এখানে তোর দোষ নেই, দোষ ওই দুইটার। এরপর আন্টি বললেন, শাহেদ কিছু মনে করিস না বাবা প্লিজ। আমি বললাম, আরে আন্টি এসব বাদ দাও, আমি কিছু মনে করিনি। আর এটা কি হাতে? ওহো, ভুলেই গেছিলাম, কাল তোরা না খেয়ে চলে এলি। এইভাবে চলে আসায় আমার অনেকটা খারাপ লাগছে। তোর আঙ্কেলও অনুতপ্ত তোর কাছে, ক্ষমা করে দে বাবা, তোদের জন্য খাবার নিয়ে আসছি। আরে ধুর, আমি কিচ্ছু মনে করিনি। আর এটা আনতে গেলে কেন? এসব রাখতে পারবো না। তাহলে তুই আমাদের ক্ষমা করতে পারিসনি? আরে কি বলো এসব? তোমরা আমার গুরুজন, তোমাদের উপরে রাগ করে কি থাকতে পারি? তাহলে খাবারটা না রাখলে বুঝবো আমাদের ক্ষমা করতে পারিসনি। আচ্ছা দাও। আমি সাভাকে বললাম এটা নিতে আর নাস্তা আনতে। পরে সে নিয়ে গেল কিচেনে। আন্টি নাহিদ বলেছিল নাস্তা করবে না, নাস্তা করে আসছে, কিন্তু আমি তাদের কোনো কথাই শুনিনি। তারা আমার জেদের কাছে হার মানল। আমরা বসে বসে কথা বলছিলাম, এরই মধ্যে সাভা নাস্তা করার জন্য ডাক দিল। আমরা চলে গেলাম নাস্তার টেবিলে। নাস্তা করে নাহিদ আর আন্টি চলে গেল। দুপুরে খেয়ে যাওয়ার জন্য বলেছিলাম, বাট থাকেনি, বলল আঙ্কেল বাসায় একা রয়েছেন। আমি বললাম আঙ্কেলকে ফোন করে আসতে বলি, কিন্তু আন্টি রাজি হয়নি। কি আর করা, তারা চলে যাওয়ার পরে আমি আর আমার ছেলেকে নিয়ে বাইরে গেলাম, কারণ আজানের সময় হয়ে যাচ্ছে, নামাজে যেতে হবে। প্রায় 40 মিনিট পর আজান দিয়ে দিয়েছে। আমি গোসল করে বেরিয়ে আসলাম রুমে। এসে দেখলাম সাভা আমার পাঞ্জাবি, টুপি, আতর, ঘড়ি খাটের উপরে রাখছে। এরপর সে আমাকে রেডি করাতে লাগলো। শুক্রবারে সে আমাকে রেডি করিয়ে দেয়। বউ পাঞ্জাবি, টুপি, ঘড়ি পরিয়ে দিল। আমি তার আর আমার ছেলের কপালে চুমু দিয়ে গেলাম মসজিদে। নামাজ পড়ে বাসায় চলে এলাম। সোজা বউয়ের করা নিষেধ নামাজ পড়ে কোনো জায়গায় আড্ডা না দিতে, কারণ আমি মেয়েদের জমের মতো ভয় পাই। আর এটা তো বউ, তাহলে বুঝতেই তো পারছেন। আর বললাম না, ডাইনিগুলোর কেন জানি এত ভয় করে নিজেও জানি না। একটু পর খেয়ে দিয়ে আমি গেলাম সাদে। আজ একটা সিগারেট খেতে ইচ্ছে করছে, কোনোদিন খাই না। বিয়ের আগে খাইতাম, বিয়ের পরে বউ কড়া গলায় বলে দিয়েছে সিগারেট খেলে তাকে ছাড়তে হবে, এই জন্য আর খাই না। আজ লুকিয়ে খেয়ে ফেলে একটা সিগারেট ধরালাম। প্রথম টান মারতে যাব, এমন সময় খেয়াল করে দেখলাম কে যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে আর রাগে সাপের মতো ফুঁসছে। যেই পিছনে তাকিয়েছি, আমি তো শেষ। সাভা পিছনে দাঁড়িয়ে আছে আর রাগে সাপের মতো ফুঁসছে। আবার কয়দিন থেকে শুরু করেছে এগুলো? আমি শেষ পত্রিকার হেডলাইন হয়ে যাব যেভাবে রেগে আছে। তুমি এখানে? আমি যেটা বলছি সেটার উত্তর দাও। সত্যি আমি আর কোনোদিন খাই নাই বউ, আজ প্রথম, তাও খাইনি। টান মারার আগেই তুমি এসে গেছো। তোরে আজ আমি কি যে করি বলছিলাম না? এসব খেলে আমাকে ছেড়ে দিয়ে তারপর যা খুশি মন চাই করিস, তাহলে এসব আবার খাইছিস কেন? প্রমিস আর কোনোদিন খাবো না, এবারে মতো মাফ করে দাও। না খাবি না? কেন খাবি? হ্যাঁ, আরো বেশি করে খা। আজ আমি আমার বাপের বাড়ি চলে যাব, এখানে থেকে বেশি করে খাইস। এই মুহূর্তে আমি কিছু গরম না হলে হবে না, কারণ বউকে বশ করতে হবে। খালি বাপের বাড়ি চলে যাবে এটার ভয় দেখায়। আরে যা, তোর বাপের বাড়ি সবসময় একই কথা, বাপের বাড়ি চলে যাব, বাপের বাড়ি চলে যাব বলে মাথা ঘাস। তুই গেলে আমার ভালো, তোকে আটকে রাখছে কে? যা তুই, আমার ছেলেকে আমার কাছে দিয়ে যাইস। আমি কিছুটা রেগেই বললাম কথাটা। তোর মতো কুত্তা, ছাগল, পাগল, বিড়াই, হনুমান ইতরের কাছে আমার ছেলেকে দিব না। আচ্ছা নিয়ে যা, আর একটা বিয়ে করব, দেখিস তুই চলে গেলে। বিয়ের কথা বলায় আরও খেপে গেছে।
পিছনে ফিরে আমার দিকে অগ্নি চোখে তাকালো, তাকিয়ে দৌড়ে চলে গেল। আমি রাগিয়ে দিয়েছি। ওহ, কত ভালো লাগছে। ওর রাগি ফেসটা দেখার মতো ছিল। আসলে বলছে বাপের বাড়ি চলে যাবে, এটা রাগ করে বলেছে। কোথাও যাবে না, রুমে শুয়ে শুয়ে কান্না করবে। আর যে গালি দিয়েছি এটা রাগ উঠলে বলে। আর কিছু বলে, যেমন কুত্তা, বিড়াল, বানর, হনুমান, হাতি, অ্যানাকোন্ডা, ছাগল, পাগল, ইতো, লুচা, গাধা, এগুলা বকে। তাই পাগলিটাকে অনেক ভালোবাসে, এই জন্য কোথাও বেড়াতে যেতে দেয় না, আর গেলেও সে সাথে যায়। বাপের বাড়ি চলে যাবে এটা বলার পর যখন যায় না, রুমে শুয়ে থাকে, তখন আমি যদি বকি কি হলো চলে যাও না বাপের বাড়ি, তখন যায় না, বিভিন্ন বাহানা দেখায়। আজ আপনাদেরকে দেখাবো না যাওয়ার জন্য কত বাহানা করে। চলুন নিচে যাই। আমি নিচে গিয়ে দেখলাম রুমে শুয়ে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। তখনও কি হলো, এখন না কেঁদে যাও বাপের বাড়ি, আমার বাসা থেকে বের হও। কি হলো, যাওয়ার একটু আগেই তো বললা চলে যাবা, তো এখনো বাসায় কেন যাও? আমার কাছে ভাড়া নেই, কেউ ভাড়া দিক, আমি চলে যাব। ওকে, এই নাও 200 টাকা, এবার যাও। এই 200 টাকায় হবে না, আমার আরও লাগবে। ওকে, এই যে 500 টাকা নিলাম, এবার বিদায় হও। হ্যাঁ, আমি চলে যাব। এখন তো চোখের কাটা হয়ে গেছি, একটাও হবে না। আমার ছেলের জন্য কিচ্ছু কিনতে হবে না, আরও টাকা লাগবে। আমার ছেলের যা লাগবে আমি পাঠিয়ে দেবো, এবার যাও। তারপর বলে শোয়া থেকে উঠে আমাকে ধাক্কা মেরে সরিয়ে ব্যাগ গুছিয়ে যেতে লাগলো। আমিও বললাম তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। এটা বলার পর মনে হয়েছে গিলে খেয়ে ফেলবে, যেভাবে তাকিয়েছে। আমি তার সাথে সাথে হেঁটে যেতে লাগলাম। রুম থেকে বের হয়ে গেছে ব্যাগ আর ছেলেকে নিয়ে। এবার বলতে শুরু করলো, মানুষ এত স্বার্থপর, খারাপ, গাধা, অসভ্য, তোর বিবেকহীন হয় কেমনে? কেউ চলে যাচ্ছে আর সে একটা বারও আটকানোর চেষ্টা করছে না, বিবেকে একটুও বাধা দেয় না। তোমার এত জ্ঞান দিতে হবে না, যাও তো। এই কথা বলাই তো মনে হয় আমি বড় কোনো অপরাধ করে ফেলেছি। যেভাবে খেপেছে আপনারা নিজেই দেখে নিন কি বলছে। কি আমি জ্ঞান দিই তোমারে? এই তোমারে কোন সময় জ্ঞান দিয়েছি বলো? আমার কথা তোমার এখন খারাপ লাগে? আমি পুরনো হয়ে গেছি তাই না? এই জন্যই আমার কথা তোমার বিরক্ত লাগে। দাঁড়িয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। আমি জানি দরজার বাইরে যাবে না, এই জন্য না যাওয়ার জন্য নিজ থেকে আমার সাথে ঝগড়া আরম্ভ করেছে। এত বকবক না করে বাপের বাড়ি চলে যাও, দাঁড়িয়ে আছো কেন? বউ, আমি জানি তুমি যাবে না, তাই একটু খ্যাপাই, রাতে আবার অভিমান ভাঙাবো। ধুর সরো, আমি যাবো না কোথাও। আমি কি আর করবো, দাঁড়িয়ে হাসতে লাগলাম বউয়ের পাগলামি দেখে। আমি আর রুমে গেলাম না, বাইরে চলে গেলাম একটু আড্ডা দিতে, কারণ অনেক দিন আড্ডা দিই না। আমি নাহিদকে ফোন করে কফি শপে আসতে বললাম। আমি কফি শপে বসে আছি, একটু পরে নাহিদ আসলো, এসে হ্যান্ডশেক করলো, বলল কি খবর? আমি বললাম আছি। আর সাভাকে আবার ডাকিয়ে দিয়েছি, সে জানে কয়েকদিন পর পর আমি এমন করি সাভার সাথে। শালা তুই একটা জিনিস ভাই, কয়েকদিন পর পর ভাবিকে রাগাস কেন? আমার ভালো লাগে। তাকে গেল রান্না করতে। এতক্ষণ আমার অপেক্ষায় ছিল আমি আসলে তানসিবকে রেখে রান্না করতে যাবে। কি আর করা, ছেলেকে নিয়ে খেলতে লাগলাম। আর ছেলে তো আমার চিল্লাতে ব্যস্ত। বাবা 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 এই তো বাবা, আমি তোমার আম্মুকে তোমাকে বকেছে? মাম্মা মাম্মা তোমার আম্মু তোমাকে বকা দেয়নি? এটা বলার পরে চুপ হয়ে আছে, শুধু আমার দিকে চেয়ে আছে। আমি সাভাকে আবার রাগানোর জন্য জোরে বললাম, যাতে কিচেন থেকে শুনতে পায়। বেড়ে দিতে পারবো না। আমি কোনো কথা বলছি না, শুনেও না শোনার ভান করে বসে আছি। যতক্ষণ না পর্যন্ত আমাকে সুন্দর করে বলবে ততক্ষণ এভাবেই বসে থাকবো। কি হলো, কথা কি কান দিয়ে চায় না নাকি? ছাড়। আবার বলল, বাট আমি কোনো প্রক্ষেপ না করে নিচের দিকে চেয়ে মোবাইল টিপছি। এবার ডেকে গেছে। আমি কোনো কথাই বলছি না, শুনেও না শোনার ভান করে বসে আছি আর মনে মনে হাসছি। এবার যেটা করলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সাভা ঝাপটা মেরে মোবাইল খাটে ছুঁড়ে মারলো আর হাতে ধরে টেনে নিয়ে চলে গেল টেবিলে জোরে বসিয়ে দিয়ে খাবার বেড়ে দিল। আমি খেতে লাগলাম, সেও খাচ্ছে। খেয়ে আমি রুমে চলে এলাম আর সাভা সব গুছিয়ে আসলো। রুমে এসে ছেলের পাশে গিয়ে শুয়ে পড়লো। আমি তো মনে মনে হাসছি, জোরে হাসতেও পারছি না, আবার খেপে যাবে। আমি লাইট অফ করে তার পাশে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে জড়িয়ে ধরে বললাম, বউ রাগ করো না, আমি সব মজা করেছি, আর জীবনেও সিগারেটের ফিল্টারে মুখ লাগাবো না। এ শয়তান, তোর লুচ্চা হাতি, ভালো হবে না বলছি, ছাড়ো আমাকে। কেউ কি স্বামীকে এইভাবে বলে? অভিনয় করি না কারোর উপর, ছাড়ো বলছে আমাকে। যতক্ষণ না অভিমান ভাঙছে ততক্ষণ ছাড়বো না।
আমি অভিমান করি না কারোর উপর। ছাড়ো বলছি আমাকে। আমার বুকে জড়িয়ে ধরেছে, তাতে কার কি? তখন বলছো বিয়া করবার একটা, তো যাও তার কাছে গিয়ে ওরে জড়িয়ে ধরো। আরে পাগলি, এটা তো আমি মজা করে বলেছি তোমাকে খ্যাপানোর জন্য। তুমি ছাড়া এই মনে আর কারো জায়গা নেই, বুঝলা পাগলি বউ? ইস, ছাড়ো তো, আমার ছেলে জেগে যাবে। ধুর, উঠবে না এবার। তো অভিমানটা ভাঙে আর অভিমান করে থেকো না, আর কোনোদিন এমন করব না। এই যে তোমার কান ধরলাম। আরে ইস, ছাড়ো বলছি, আমার অভিমান ভেঙে গেছে আর আমার কান। উঠে দেখলাম আমার ছেলেও আজ সকাল সকাল উঠে গেছে। আমি উঠে আমার ছেলেকে পাপ্পি দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে রেডি হয়ে নাস্তা করার জন্য ডাইনিং টেবিলে চলে গেলাম। গিয়ে নাস্তা করে বউ আর ছেলের কপালে চুমু দিয়ে অফিসে যাওয়ার জন্য বের হতে যাব, এমন সময় সাভা ডাক দিল। ডাক দিয়ে বলল তানসিবের ডাইপার নাকি শেষ হয়ে গেছে। আমি বললাম আসার সময় আনবো, বলেই চলে গেলাম অফিসে। অফিসে বসে কাজ করছি, এমন সময় পিয়ন চাচা এসে বলল বস নাকি আমাকে ডাকছে। আমি বললাম যাচ্ছে। বসের কেবিনে গিয়ে নক করে ভিতরে গেলাম। বস আমাকে ডাকছিলেন? বাবা, তোমাকে ডাকছিলাম। বলেন। আগে আমাকে বস ডাকা বাদ দিতে হবে, আঙ্কেল ডাকতে হবে, ওকে? আচ্ছা আঙ্কেল, বলেন কি জন্য এত জরুরি তলব? আজ একটা মিটিং আছে একটু পরে, আর আজকের মিটিংটা তুমি সাজেস্ট করবে। আমি তো আর আগের মতো নাই, তাই এখন থেকে সব মিটিং তুমি হ্যান্ডেল করবে, ওকে? ওকে, হ্যাঁ আমি আমার সাধ্য মতো চেষ্টা করব সেরাটা করার। এই তো গুড। তোমার মতো আর কাউকে আমি আজও পাইনি, এই জন্য তোমার প্রতি আমার অনেক আস্থা আছে। দোয়া করবেন যাতে হালালভাবে চলতে পারি। তোমার জন্য আমার মনের গহীন থেকে শ্রদ্ধা এবং দোয়া রইল, তুমি অনেক বড় হও। আচ্ছা আঙ্কেল, তাহলে এখন কি আসতে পারি? যাও। তারপর আমি চলে এলাম আমার কেবিনে। একটু পর আমি আমার কেবিনে চলে আসলাম। একটু পর মিটিং শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, নিজের সেরাটা দিয়ে মিটিং হ্যান্ডেল করলাম। সব ক্লায়েন্টরা আমার প্রশংসা করলো। আমি তাদের প্রশংসা শুনে অনেক খুশি হলাম। তবে একটা মেয়ে ক্লায়েন্ট ছিল, আমি যখন মিটিং করাচ্ছিলাম তখন সবার দিকে তাকায় কথা বলতাম, তখন মেয়েটার দিকে খেয়াল করে দেখলাম সে আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। এটা আমার কাছে বিরক্তিকর লাগলো তার চাওয়াটা। মিটিং শেষ করে যখন বের হয়ে আমার কেবিনে গেলাম, দেখলাম মেয়েটা আমার পিছনে এসে আমার কেবিনে ঢুকে গেছে। এটা দেখে আমি তাকে সালাম দিলাম। সে সালামের উত্তর দিল। এরপর বললাম, আপু আমার সাথে কোনো দরকার নাকি? সে বলল আমার নাম প্রিয়া, আপনার নাম কি? জি, আমার নাম মোহাম্মদ শাহেদ আহমেদ। ও, খুব সুন্দর নাম। আমরা কি ফ্রেন্ড হতে পারি? সরি আপু, কি জন্য আসছেন সেটা বলুন। আসলে কি সত্যিটা বলবো? অবশ্যই। আমি কি মিথ্যাটা বলার জন্য বলছি নাকি? আসলে আমার দেখেন, যেটা বলার জন্য আসছেন সেটা বলে এখান থেকে যান। আরে বলছি তো, রাগ করছেন কেন? আসলে আপনাকে আমার অনেক ভালো লেগেছে। আপনাকে আমি ভালোবেসে ফেলেছি প্রথম দেখায়। তাড়াতাড়ি বলে এখান থেকে যান। এটা শোনার পর আমার রাগ উঠে গেছে, কারণ আমি ওর হাবভাব দেখেই বুঝতে পারছি এমন কিছু একটা হবে। এই জন্য কর্কশ গলায় কথা বলছি। তারপরেও এখন আমার রাগ কন্ট্রোল করে তাকে বললাম, আমি মানুষ দেখতে সুন্দর না কালো? আর আপনি আমার কি দেখে ভালোবেসে ফেললেন এটা বলেন। সত্যি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি কালো হলে কি হয়েছে, মুখে অসম্ভব একটা মায়া আছে। আর আপনার মন মানসিকতা দেখে ভালোবেসে ফেলেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিয়েন না। আপনি জানেন আমার সম্পর্কে কিছু? আমার বাড়ি আছেনি, ঘর আছেনি, আমি বিবাহিত নাকি অবিবাহিত? আমার এত জেনে লাভ নেই, আমি আপনাকে ভালোবাসি। আমি বিবাহিত, বউ আমার আছে, বাচ্চাও আছে। কি? আপনারা দেখে মনে হয় না এখনো বিবাহিত। আমি এত কিছু জানি না। আপনার বউ বাচ্চা থাকলেও আমি আপনার ঘরে সতীনের সংসার করতে পারবো। দেখেন, আমি এটা করতে পারবো না, আমার বউয়ের বিশ্বাস নষ্ট করতে পারবো না। সো এসব চিন্তা বাদ দিয়ে চলে যান এখান থেকে। না, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে চাই। জাস্ট শাট আপ, বের হন এখান থেকে। আবার যদি আমার সামনে এসব কথা বলেন তাহলে থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব। আমি আপনাকে চাই, এতে আপনি যাই করুন না কেন। এই, তোর সাথে এতক্ষণ ভালো ব্যবহার করছি, এই জন্য পার পেয়ে গেছিস না? বের হয় এখান থেকে, না হলে লাথি মেরে বের করে দিব। আমার চিল্লানি শুনে অফিসের সব স্টাফরা জ্বর হয়ে গেছে। কেবিনের সামনে কয়েকজন ভিতরে এসে আমাকে সামলানোর চেষ্টা করছে, আর ওই মেয়েটাকে কথা শোনালো। অফিসে সবাই জানে আমার রাগ কেমন, আমি কীরকম।
তারপর মেয়েটাকে কিছু মেজটা বুঝিয়ে বিদায় করে দিল। তারা আমাকে বোঝাতে লাগলো অফিস টাইম শেষ। আমি বেরিয়ে চলে আসলাম, রাগটা এখনও কমেনি। আমি বাসায় চলে আসলাম, এসে কলিং বিল দিলাম। সাভা এসে দরজা খুলে দিল। আজ আমার ফিসটা দেখে বুঝে গেল আমি কোনো কারণে রেগে আছি, এজন্য আর কোনো কথাই বলল না। রুমে গিয়ে ওয়াশরুমে গেলাম গোসল করতে। গোসল করে বেরিয়ে দেখলাম সাভা আমার কাপড় রাখছে খাটে। আমি কাপড় চেঞ্জ করে নিলাম। সাভা বলল আসো নাস্তা করে নাও। আমি বললাম যাও আসছি। তারপর আমি নাস্তা করতে চলে গেলাম। নাস্তা করে রুমে চলে এলাম। একটু পর সাভা রুমে আসলো। আমার ছেলেটা ঘুমিয়ে আছে এখনও। তখন তানসিব কোন সময় ঘুমাইছে? তুমি আসার একটু আগেই ঘুমাইছে। ও আচ্ছা। আচ্ছা, একটা কথা বলি। আমার পাশে সে কাঁধে মাথা রেখে হাত জড়িয়ে ধরে বলল বলো কি বলবে। আচ্ছা, আজ কোনো কারণে কি রেগে আছো? হুম কি কারণে একটু বলবে কি? তাহলে শোনো। তারপর সব কিছু তাকে খুলে বললাম। কি এত বড় সাহস! আমার বুক থেকে আমার স্বামীকে কেড়ে নিতে চাই। পাইলে ওরে আমি খুন করে ফেলবো। আরে থামো, তোমার স্বামীকে কেউ কোনো দিন কেড়ে নিতে পারবে না তোমার কাছ থেকে। এই শাহদের বুকে শুধু সাভা থাকবে, আর কেউ না। যদি কোনোদিন আমাকে ছেড়ে যাও তাহলে আমি আর কিছু বলতে দিলাম না, মুখ বন্ধ করে দিলাম আমার মুখ দিয়ে। আপনারা বুঝলেন না, থাক, বোঝার দরকার নেই। লিজেন যারা আছে তারা বুঝলেই হবে, তাদের কাছ থেকে জেনে নিন। একটু পর ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে বললাম আর যদি এমন কথা বলো তাহলে আমার থেকে আর কেউ খারাপ হবে না, বলে দিলাম। সে আমাকে জড়িয়ে ধরে হেসে হেসে বলল ওকে মাই ডিয়ার জামাই সাহেব, আর বলবো না। এইভাবে আরও কিছুক্ষণ রোমান্টিক ঝগড়া করলাম। রাতে খেয়ে আমি একটু গেলাম বাইরের দোকানে। আমার ছেলের ডাইপার ভুলে গিয়েছিলাম আনতে। দোকানে গিয়ে ডাইপার কিনে চলে এলাম বাসায়। এসে দরজার লক খুলে ভিতরে গেলাম। কি দেখলাম সাভা আয়নার সামনে বসে আছে, মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। ভাবলাম একটু দুষ্টামি করে নেই। কি বলেন আপনারা? আমি ডাইপার কাটে রেখে বউকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? কি ছাড়ো এখন। কি করছে? বউকে জড়িয়ে ধরেছে। লুচ্চামি করার ধান্দা, তাই না? কি আমি লুচ্চামি করি? তা না তো কি, তাহলে জড়িয়ে ধরছো কেন? আমি কি অন্য কারোর সাথে গিয়ে সব করি নাকি? বউকে জড়িয়ে ধরেছে, এতে লুচ্চামের কি আছে? তুমি যদি বলো তাহলে অন্য মেয়েকে জড়িয়ে ধরতে পারি। একদম খুন করে ফেলবো অন্য মেয়ের নাম মুখে নিলে। তাহলে তোমাকে জড়িয়ে ধরলে সমস্যা কোথায়? তারপর তাকে কোলে তুলে নিলাম। সাভা বলল কি করছো কি এখন? কোলে নিলে কেন? আমি বললাম কোলে করে নিয়ে খাটে শুয়ে দিই, তোমাকে কষ্ট করে যেতে হবে না। তারপর শুয়ে পড়লাম। ও আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো, আমিও জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সাভা কিচেনে চলে গেল রান্না করতে। আজ আমার ছেলেটাও এখনও ঘুম থেকে ওঠেনি, তাই আমি রুম থেকে বের হয়ে কিচেনের দিকে গেলাম। দেখলাম রান্না করতে সাভা। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। সে একটু ঘাবড়ে গেল। এমন আচমকাভাবে জড়িয়ে ধরার কারণ সে আমাকে ঘুমিয়ে রেখে আসছে। এই কি করছো? ছাড়ো বলছি। আর এভাবে হুট করে কেউ জড়িয়ে ধরে? গাধার গাধা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। সরি বউ। তোমারে না দেখলাম ঘুমাচ্ছ, কখন উঠলে? এই তো একটু আগে উঠে ফ্রেশ হতে চলে এলাম বউয়ের কাছে রান্না হেল্প করতে। হয়েছে, বলছো এটা বেশ। আর ছাড়ো, আমাকে রান্না করতে, আমি রান্না করতে পারছি না। যাও রুমে যাও, তানসিব উঠে যাবে। না, এভাবে জড়িয়ে ধরে থাকি, তুমি রান্না করো। তানসিব এখনো ঘুমোচ্ছে। ধুর, সব সময় দুষ্টুমি। ছাড়ো বলছি। এভাবে জড়িয়ে ধরে রাখলে আমি রান্না করব কিভাবে? রান্নায় ডিস্টার্ব হচ্ছে। ওহ আচ্ছা, সরি, ভুল হয়ে গেছে। এটা বলে ছেড়ে দিয়ে চলে আসার জন্য যখন ঘুরছি তখনই আমাকে চাপটে মেলে ধরে নিজেই তার হাত দিয়ে আমার দুই হাত জড়িয়ে ধরলো। আবার আমাকে আনলে কেন? তোমার রান্না ডিস্টার্ব হবে না? না, হবে না। এভাবে জড়িয়ে ধরে থাকো, ভালোই লাগছে। ছাড়লে খবর আছে। আমি তো শক খেয়ে গেলাম ওর কথা শুনে। একটু আগে বললো একটা, আবার এখন বলে আরেকটা। আগে বললো রান্না করতে পারছে না, ডিস্টার্ব করছে, আর এখন বলে হচ্ছে না, ভালোই লাগছে। হায় রে মেয়ে, মানুষ এদের মন বোঝা বড় দেয়। সময় সময় রূপ পাল্টায় ডাইনিগুলা। যাই হোক, সে রান্না শেষ করার পর আমি তাকে ছেড়ে দিয়ে গেলাম রুমে। গিয়ে দেখলাম আমার ছেলে ঘুম থেকে উঠে বসে বসে ছোট একটা টেডি বিয়ার দিয়ে খেলছে। আমি আমার ছেলেকে কোলে তুলে নিয়ে চুমু দিলাম। সাভা, এই শুনছো? আসছি। একটু পর সাভার রুমে আসলো। এসে আমার কোল থেকে ছেলেকে নিয়ে চুমু দিল, দিয়ে তার ফ্রেশ করাতে ওয়াশরুমে ঢুকলো।
আমি রেডি হয়ে নিলাম অফিসে যাওয়ার জন্য। সাভা দেখলাম বের হয়েছে তানসিফকে নিয়ে। এরপর আমরা চলে গেলাম নাস্তার টেবিলে নাস্তা করতে। আমি আমার ছেলেকে নিয়ে বসে আছি আর সাভা নাস্তা রেডি করছে। রেডি করিয়ে দিল, এসে বসে নাস্তা করে নিল আর আমিও নাস্তা করে বরাবরের মতোই মা ছেলের কপালে চুমু দিয়ে চলে গেলাম অফিসে। অফিসে এসে আমার কেবিনে চলে গেলাম। আজ তেমন কোনো কাজ নাই, আমার 2টা ফাইল আছে, এগুলো একটু ঠিক করতে লাগলাম। একটু পর পিয়ন চাচা এসে নক করলো। বাবা, তোমার সাথে একজন মেয়ে দেখা করতে এসেছে। যেদিন প্রথম জয়েন করেছিলাম সেদিন তোমাকে স্যার বলে ডাকছিল। আমি স্যার বলতে নিষেধ করেছিলাম, কারণ আমি ওনার ছেলের মতো আর উনি আমার বয়সে বউ বাবার মতো। নাম ধরে আমাকে ডাকতে বলছিলাম, বাট উনি বাবা বলেই ডাকবো। আমি আর না করিনি, এই জন্য এখনো বাবা বলেই ডাকে। যাই হোক, গল্প ফেরি। চাচা আমার সাথে দেখা করবে। মেয়ে, আমার তো তেমন কোনো মেয়ের সাথে পরিচয় নেই, নিশ্চয়ই ভুল করে আমার নাম বলেছে। আরে না, সে তোমার কথাই বলছে। আচ্ছা চাচা, পাঠিয়ে দিন ওনাকে। এরপর চাচা গিয়ে মেয়েটাকে পাঠিয়ে দিলেন। মেয়েটা আমার কেবিনে এসে নক করলো। আমি ফাইলটা দেখে নিচের দিকে তাকিয়ে বললাম আসতে। আসলে আমি সরি, আমাকে ক্ষমা করে দিয়েন। তখন উপরের দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম, সাথে সাথে রাগ উঠে গেল, কারণ সেই কালকের মেয়েটা প্রিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। এই আপনি আবার এখানে আসছেন কেন? আমার চোখের সামনে থেকে চলে যান। প্লিজ আমার কথাটা শুনেন। বলেন আর বিদায় হন। আসলে আমি সরি কালকের ঘটনার জন্য। আমি আপনার কাছে অনুতপ্ত। আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিন। আমি রাতে অনেক ভেবেছি, দুনিয়াতে জোর করে সব কিছু করা যায়, কিন্তু কারো ভালোবাসা পাওয়া যায় না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ওকে, ক্ষমা করে দিলাম, এবার আসতে পারেন। আসলে সব মানুষেরই তো ভুল হয়, তাই ক্ষমা করা একটা মহৎ গুণ। আমিও ক্ষমা করে দিলাম। সত্যি ক্ষমা করেছেন তো? সত্যি। তাহলে আমরা কি ফ্রেন্ড হতে পারি? সরি, আমার দ্বারা সম্ভব না। তাহলে মনে হয় আমাকে ক্ষমা করতে পারেননি। আমি ফ্রেন্ড বানাতে পারবো না, কিন্তু বোন বানাতে পারবো। আমি রাজি। তারপর বোন বানিয়ে নিলাম। আর কিছুক্ষণ কথা বলে সে চলে গেল। আমার কাজ শেষ, আঙ্কেলের কাছ থেকে ছুটি নিয়ে নিলাম। আঙ্কেলের কাছ থেকে ছুটি নিয়ে বাইরে এসে সাভাকে ফোন দিয়ে বললাম আমি আসছি, খাবার যেন রান্না করে রাখে। ফোন কেটে দিয়ে দোকানে চলে গেলাম। গিয়ে আইসক্রিম, কয়েকটা রজনীগন্ধা গোলাপ কিনে নিয়ে বাসায় চলে এলাম। আজ বউকে সারপ্রাইজ দিব, কয়েকদিন থেকে আইসক্রিম এনে দিইনি। আমি বাসায় এসে কলিং বেল দিলাম। সাভা এসে দরজা খুলে দিল আর আমি হাত পিছনে লুকিয়ে বললাম, সাভা একটা সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো। কি সারপ্রাইজ আনছো? আরে বললে কি আর সারপ্রাইজ হবে? চোখ বন্ধ করো আগে। সাভা চোখ বন্ধ করলো। আমি তার পিছনে এসে তাকে জড়িয়ে ধরলাম পিছন থেকে। সে বলল, জড়িয়ে ধরছো কেন? আমি বললাম, পাগলি এবার চোখ খোলো। আমার কাঁথার চোখ খুলে হাও বলে খুশিতে আমার দিকে ফিরে শক্ত করে জড়িয়ে ধরলো। হয়েছে, এবার ছাড়ো আর এগুলো নাও। আমার রাগী জামাইটা দেখা যায় অনেক রোমান্টিক হয়ে গেছে। আমার দুষ্ট বউ কম নাকি? এরপর ভিতরে গিয়ে দেখলাম রুমে চলে যাব। সাভা বলল তাকে নাকি আজ কোলে করে রুমে নিয়ে যেতে হবে। আমি বললাম আজ না, আরেকদিন। পরে আমাকে কি বললো আপনারা নিজেরই দেখুন। আচ্ছা একটা কথা বলো তো, এই হাতি মার্কা বডি বানাইছে কি করে? কেন? জিম করে বানাইছি। তাহলে আমাকে কোলে করে নিয়ে যেতে পারবা না কেন শুনি? জিম যারা করে তাদের শরীরে অনেক শক্তি থাকে, আর আমি কি মোটা নাকি? আরে পাগলে, আমি মজা করছিলাম। তোমাকে কোলে নিয়ে যেতাম রুমে, আর তোমার মতো আরও 2 সাভার কোলে করে নিয়ে হাঁটতে পারবো। এটা বলে সাভাকে কোলে তুলে নিলাম। সে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো গলায়। রুমে গিয়ে নামিয়ে দিয়ে আমি অফিসের কাপড় চেঞ্জ করে আমার ছেলের কাছে গিয়ে শুয়ে পড়লাম। দেখলাম আমার ছেলে ঘুমিয়ে আছে। আমি আমার ছেলেকে আমার বুকের ভিতরে এনে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সাভাও আমার পাশে ঘুমিয়ে পড়ল। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে সাভাকে বললাম রেডি হতে আজ করতে যাব। সে খুশিতে আত্মহত্যা থুকু আত্মহারা, কারণ আমি আগে নিয়ে চাইনি কোনো দিন ঘুরতে। আমার নিষেধ ছিল, আজ বলাই খুশিতে আত্মহারা হয়ে গিয়ে তুই গায়ে 2টা চুমু দিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। আমি তার বাচ্চামিগুলো দেখে হাসতে লাগলাম। একটু পর সে বের হলেও আমি ঢুকলাম ফ্রেশ হতে। আমি ফ্রেশ হয়ে বের হয়ে দেখলাম মা ছেলে রেডি হয়ে গেছে। সাভা বোরকা পরে মেকআপ পরছে। ছেলেকে এইভাবে সাজাইছে যে কেউ দেখলে ক্রাশ খাবে। আজ উদ্দেশ্য হলো একটা লেকে যাওয়ার। আমরা লেকে গিয়ে অনেকক্ষণ বসলাম। এখানে পরিবেশটা খুব মনোরম। সন্ধ্যার পর কোনো কোলাহল নেই, প্রেমিক প্রেমিকার ছাড়া আর কেউ নেই এখানে। আমরা অনেকক্ষণ বসে কফি খেয়ে চলে যাওয়াই বাসায় এসে খেয়ে ঘুমাতে গেলাম। এমন সময় সাভা বলল আজ লুঙ্গি পরে ঘুমাতে। এটা বলে তো আমার নাট বল্টু টাইট করে দিয়েছে।
তুমি পুরুষ মানুষ হয়ে লুঙ্গি পরতে পারো না? আগে কখনো পরনি? না, আমি লুঙ্গি পরে ঘুমাতে পারি না। আমি দিনেও লুঙ্গি পরতে পারি না। পরলে লুঙ্গির এক কোণে বাংলাদেশ আর এক কোণে ইন্ডিয়া চলে যায়। এই জন্য বলি বাসায় লুঙ্গি আনতে দাও না কেন? আর রাত পড়লে কি হয়? রাতে পড়লে সকালে লুঙ্গি খুঁজে পাই না। আমি যখন ছোট ছিলাম, মানে তখন বয়স 15 হবে, তখনকার কথা বলছি। একদিন রাতে আমি ব্যাডমিন্টন খেলছিলাম। তখন শীতকাল ছিল। আমি খেলা থেকে এসে কাপড় চেঞ্জ করে লুঙ্গি পরছিলাম। সবাই লুঙ্গি পরে ঘুমায়, তখন ভাবলাম আমিও লুঙ্গি পরে ঘুমাই আজ। যেই ভাবা সেই কাজ। আমি লুঙ্গি পরে লেপের ভিতরে ঢুকে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর সময় অনেক আনইজি লাগছিল। এটা তোয়াক্কা না করে মনে বললাম এইভাবে পড়লে অভ্যাস হয়ে যাবে। তখন ঘুম চলে গেল। আমি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে গেছে। আমি উঠতে যাবো এমন সময় আমার লুঙ্গির কথা মনে হলো। আমি হাত দিয়ে খুঁজতে লাগলাম লুঙ্গি, কিন্তু পাই না। ওমা, আমি তো মনে করছি কি এটা নিয়ে গেছে আমার লুঙ্গি। তখন আমি শরমে লেপের ভিতর থেকে বাইরে হচ্ছি না। পরে পায়ে কিছু একটা লাগলো কাপড়ের মতো। আমি সেটা এনে দেখি আমার লুঙ্গি। রাতে ঘুমানোর পরে খুলে পায়ের নিচে চলে গেছে। আমি তাড়াতাড়ি পরে নিলাম। আল্লাহ বাঁচাইছে, শরীরের উপরে লেপ ছিল। তখন সেদিন আমার নিজের কাছে অনেক লজ্জা পেয়েছি। এরপর থেকে আর কোনোদিন লুঙ্গি পরে ঘুমাতে চাইনি। আমার কথা শেষ করে তার দিকে চেয়ে দেখলাম হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মনে হয় বলে ভুল করে ফেলেছে। এখন এটা নিচে পচাবে আমারে। কি হলো গো, এইভাবে হাসিও না, পেটে ব্যথা হয়ে যাবে। তোমার ছোটবেলার কাহিনী শুনে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। আচ্ছা, আর হাসা লাগবে না, অনেক রাত হয়েছে, এসো ঘুমাবো। এরপর হাসি বন্ধ করে এসে আমার বুকে শুয়ে পড়লো। আর তখন বলল, আজকে আরেকটা জিনিস চাইবো, দিবা? বলো। আমার সাধ্যের ভিতর হলে অবশ্যই দিব, বলো কি চাও। এটা তোমার সাধ্যের ভিতরেই আছে। বলো দেখি কি এমন চাও। আগে বলো দিবা কিনা। আচ্ছা দিব, বলো। আমার না পরে বলো। আমার লজ্জা করছে। তাহলে বলা লাগবে না, জানি এটা বলার পর বলবে, এজন্য বললাম বলা লাগবে না। আমার না একটা বেবি লাগবে, মানে তানসিদের আব্বু লাগবে। ওহ, এই ব্যাপার, এটা বলতে এত লজ্জা করছিল। হুম। আচ্ছা, এটার জন্য পরিশ্রম করতে হবে আবার। আপনারা জানগা, আর কিছু নাই এখানে, বাকিটা ইতিহাস। লিজেন্ডরা শুধু বুঝবে। যা বুঝে নিন লিজেন্ডদের কাছ থেকে, জেনে নিন।